বাসা বদল। গোড়ায় সবাই ঠিক করে রেখেছিল অমিত দিন 15-র মধ্যে কলকাতায় ফিরবে। নরেন মিত্তির খুব মোটা বাজি রেখেছিল যে 7 দিন বেরোবে না। 1 মাস যায়, 2 মাস যায়, ফেরবার নামও নেই। শিলংয়ের বাসার মেয়াদ ফুরিয়েছে। রংপুরের কোন জমিদার এসে সেটা দখল করে বসল। অনেক খোঁজ করে যোগমায়াদের কাছাকাছি একটা বাসা পাওয়া গেছে। একসময় ছিল গোয়ালার কি মালির ঘর। তারপরে একজন কেরানির হাতে পড়ে তাতে গরিবী ভদ্রতার অল্প একটু আঁচ লেগেছিল। সে কেরানিও গেছে মরে, তারই বিধবা এটা ভাড়া দেয়। জানলা দরজা প্রভৃতির কার্পণ্যে ঘরের মধ্যে তেজ, মরুত, বোম এই 3 ভূতেরই অধিকার সংকীর্ণ। কেবল বৃষ্টির দিনে অবতীর্ণ হয় আশাতীত প্রাচুর্যের সঙ্গে অখ্যাত ছিদ্রপথ দিয়ে। ঘরের অবস্থা দেখে যোগমায়া একদিন চমকে উঠলেন। বললেন, বাবা, নিজেকে নিয়ে এ কি পরীক্ষা চলেছে? অমিত উত্তর করলে, উমার ছিল নিরাহারের তপস্যা, শেষকালে পাতা পর্যন্ত খাওয়া ছেড়েছিলেন। আমার হলো নিরাসবাবের তপস্যা। খাট, পালং, টেবিল, কেদারা ছাড়তে ছাড়তে প্রায় এসে ঠেকেছে শূন্য দেওয়ালে। সেটা ঘটেছিল হিমালয় পর্বতে, এটা ঘটল শিলং পাহাড়ে। সেটাতে কন্যা চেয়েছিলেন বর, এটাতে বর চাচ্ছেন কন্যা। সেখানে নারদ ছিলেন ঘটক, এখানে স্বয়ং আছেন মাসিমা। এখন শেষ পর্যন্ত যদি কোনো কারণে কালিদাস এসে না পৌঁছতে পারেন, অগত্যা আমাকেই তার কাজটা যথাসম্ভব সারতে হবে। অমিত হাসতে হাসতে কথাগুলো বলে, কিন্তু যোগমায়াকে ব্যথা দেয়। তিনি প্রায় বলতে গিয়েছিলেন, আমার বাড়িতে এসে থাকো। থেমে গেলেন। ভাবলেন, বিধাতা একটা কাণ্ড ঘটিয়ে তুলছেন, তার মধ্যে আমাদের হাত পড়লে অসাধ্য জট পাকিয়ে উঠতে পারে। নিজের বাসা থেকে অল্প কিছু জিনিসপত্র পাঠিয়ে দিলেন, আর সেই সঙ্গে এই লক্ষ্মী ছড়াটার পরে তার করুণা দ্বিগুণ বেড়ে গেল। লাবণ্যকে বারবার বললেন, মা লাবণ্য, মনটাকে পাষাণ করো না। একদিন বিষম এক বর্ষণের অন্তে অমিত কেমন আছে খবর নিতে গিয়ে যোগমায়া দেখলেন নড়বড়ে একটা 4 পেয়ে টেবিলের নিচে কম্বল পেতে অমিত একলা বসে একখানা ইংরেজি বই পড়ছে। ঘরের মধ্যে যেখানে সেখানে বৃষ্টিবিন্দুর অসঙ্গত আবির্ভাব দেখে টেবিল দিয়ে একটা গুহা বানিয়ে তার নিচে অমিত পা ছড়িয়ে বসে গেল। প্রথমে নিজে নিজেই হেসে নিলে এক চোট, তারপরে চলল কাব্যালোচনা। মনটা ছুটেছিল যোগমায়ার বাড়ির দিকে, কিন্তু শরীরটা দিল বাধা। কারণ যেখানে কোনো প্রয়োজন হয় না, সেই কলকাতায় অমিত কিনেছিল অনেক দামের বর্ষাতি। যেখানে সর্বদাই প্রয়োজন, সেখানে আসবার সময় সেটা আনবার কথা মনে হয়নি। একটা ছাতা সঙ্গে ছিল, সেটা খুব সম্ভব কোনো একদিন সংকল্পিত গম্যস্থানেই ফেলে এসেছে। আর তা যদি না হয়, তবে সেই বুড়ো দেওদারের তলে সেটা পড়ে আছে। যোগমায়া ঘরে ঢুকে বললেন, এ কি কাণ্ড অমিত? অমিত তাড়াতাড়ি টেবিলের নিচে থেকে বেরিয়ে এসে বললে, আমার ঘরটা আজ অসম্বদ্ধ প্রলাপে মেতেছে। দশা আমার চেয়ে ভালো নয়। অসম্বদ্ধ প্রলাপ অর্থাৎ বাড়ির চালটা প্রায় ভারতবর্ষ বললেই হয়, অংশগুলোর মধ্যে সম্বন্ধটা আলগা। এই জন্যেই উপর থেকে উৎপাত ঘটলেই চারিদিকে এলোমেলো অশ্রু বর্ষণ হতে থাকে, আর বাইরের দিক থেকে যদি ঝড়ের দাপট লাগে তবে শোঁ শোঁ করে উঠতে থাকে তার দীর্ঘশ্বাস। আমি তো প্রোটেস্ট স্বরূপে মাথার উপরে এক মঞ্চ খাড়া করেছি। ঘরের মিস গভর্নমেন্টের মাঝখানে নিরুপদ্রব হোম রুলের দৃষ্টান্ত। পলিটিক্সের একটা মূল নীতি এখানে প্রত্যক্ষ। মূল নীতিটা কি শুনি? সেটা হচ্ছে এই যে ঘরওয়ালা ঘরে বাস করে না, সে যত বড় ক্ষমতাশালী হোক, তার শাসনের চেয়ে যে দরিদ্র বাসারে ঘরে থাকে তার যেমন তেমন ব্যবস্থাও ভালো।
আজ লাবণ্যর পরে যোগমায়ার খুব রাগ হলো। অমিতকে তিনি যতই গভীর করে স্নেহ করছেন, ততই মনে মনে তার মূর্তিটা খুব উঁচু করেই গড়ে তুলছেন। এত বিদ্যে, এত বুদ্ধি, এত পাশ, অথচ এমন সাদা মন, গুছিয়ে কথা বলবার কি অসামান্য শক্তি। আর যদি চেহারার কথা বলো, আমার চোখে তো লাবণ্য চেয়ে ওকে অনেক বেশি সুন্দর থাকে। লাবণ্যর কপাল ভালো, অমিত কোন গ্রহের চক্রান্তে ওকে এমন মুগ্ধ চোখে দেখেছে। সেই সোনার চাঁদ ছেলেকে লাবণ্য এত করে দুঃখ দিচ্ছে। খামোখা বলে বসলেন কিনা বিয়ে করবেন না, যেন কোন রাজরাজেশ্বরী, ধনুক ভাঙা পণ। এত অহংকার সইবে কেন? পোড়ার মুখীকে যে কেঁদে কেঁদে মরতে হবে। একবার যোগমায়া ভাবলেন অমিতকে গাড়িতে করে তুলে নিয়ে যাবেন তাদের বাড়িতে। তারপর কি ভেবে বললেন, একটু বসো বাবা, আমি এখনই আসছি। বাড়ি গিয়েই চোখে পড়ল লাবণ্য তার ঘরের সোফায় হেলান দিয়ে পায়ের উপর শাল মেলে গোর্কির মা বলে গল্পের বই পড়ছে। ওর এই আরামটা দেখে ওর মনে মনে রাগ আরো বেড়ে উঠল। বললেন, চলো একটু বেরিয়ে আসবে। সে বললে, কর্তামা, আজ বেরোতে ইচ্ছে করছে না। যোগমায়া ঠিক বুঝলেন না যে লাবণ্য নিজের ইচ্ছের কাছ থেকে ছুটে গিয়ে এই গল্পের মধ্যে আশ্রয় নিয়েছে। সমস্ত দুপুরবেলা খাওয়ার পর থেকেই তার মনের মধ্যে একটা অস্থির অপেক্ষা ছিল, কখন আসবে অমিত। কেবলই মন বলেছে এলো বুঝি। বাইরে দমকা হাওয়ার দৌড়াতে পাইন গাছগুলো থেকে থেকে ছটফট করে, আর দুর্দান্ত বৃষ্টিতে সদ্যজাত ঝর্ণাগুলো এমনি ব্যতিব্যস্ত, যেন তাদের মেয়াদের সময়টার সঙ্গে ঊর্ধ্বশ্বাসে তাদের পাল্লা চলেছে। লাবণ্যর মধ্যে একটা ইচ্ছে আজ অশান্ত হয়ে উঠল। যাক সব বাধা ভেঙে, সব দ্বিধা উড়ে, অমিত দুই হাত আজ চেপে ধরে বলে উঠি, জন্মে জন্মান্তরে আমি তোমার। আজ বলা সহজ, আজ সমস্ত আকাশ যে মরিয়া হয়ে উঠল, হু হু করে কি যে হেঁকে উঠছে তার ঠিক নেই। তারই ভাষায় আজ যেন বন বনান্তর ভাষা পেয়েছে। বৃষ্টিধারায় আবিষ্ট গিরিশৃঙ্গগুলো আকাশে কান পেতে দাঁড়িয়ে রইল। অমনি করেই কেউ শুনতে আসুক লাবণ্যর কথা, অমনি মস্ত করে স্তব্ধ হয়ে, অমনি উদার মনোযোগে। কিন্তু প্রহরের পর প্রহর যায়, কেউ আসে না। ঠিক মনের কথাটি বলার লগ্ন যে উত্তীর্ণ হয়ে গেল। এরপরে যখন কেউ আসবে, তখন কথা জুটবে না, তখন সংশয় আসবে মনে, তখন তাণ্ডব নৃত্যন্মত্ত দেবতার মা ভৈরব আকাশে মিলিয়ে যাবে। বৎসরের পর বৎসর নীরবে চলে যায়। তার মধ্যে বাণী একদিন বিশেষ প্রহরে হঠাৎ মানুষের দ্বারে এসে আঘাত করে। সেই সময় দ্বার খুলবার চাবিটি যদি না পাওয়া গেল, তবে কোনোদিনই ঠিক কথাটি অকুণ্ঠিত স্বরে বলবার দৈব শক্তি আর জোটে না। যেদিন সেই বাণী আসে, সেদিন সমস্ত পৃথিবীকে ডেকে খবর দিতে ইচ্ছে করে, শোনো তোমরা, আমি ভালোবাসি, আমি ভালোবাসি। এই কথাটি অতি পরিচিত সিন্ধু পারগামী পাখির মতো কতদিন থেকে, কত দূর থেকে আসছে। সেই কথাটির জন্যেই আমার প্রাণে আমার ইষ্ট দেবতা এতদিন অপেক্ষা করছিলেন। স্পর্শ করল আজ সেই কথাটি। আমার সমস্ত জীবন, আমার সমস্ত জগৎ সত্য হয়ে উঠল। বালিশের মধ্যে মুখ লুকিয়ে লাবণ্য আজ কাকে এমন করে বলতে লাগলো, সত্য সত্য, এত সত্য, আর কিছু নেই। সময় চলে গেল, অতিথি এলো না। অপেক্ষার গুরুভারে বুকের ভিতরটা টনটন করতে লাগলো। বারান্দায় বেরিয়ে গিয়ে লাবণ্য খানিকটা ভিজে এলো জলের ঝাপটা লাগিয়ে। তারপরে একটা গভীর অবসাদে তার মনটাকে ঢেকে ফেললে নিবিড় একটা নৈরাশ্যে। মনে হলো ওর জীবনে যা জ্বলবার, তা একবার মাত্র দপ করে জ্বলে তারপরে গেল নিবে। সামনে কিছুই নেই। অমিতকে নিজের ভিতরকার সত্যের দোহাই দিয়ে সম্পূর্ণ করে স্বীকার করে নিতে ওর সাহস চলে গেল। এই কিছু আগেই ওর প্রবল যে একটা ভরসা জেগেছিল, সেটা ক্লান্ত হয়ে পড়েছে। অনেকক্ষণ চুপ করে পড়ে থেকে
অবশেষে টেবিল থেকে বইটা টেনে নিলে। কিছু সময় গেল মন দিতে। তারপরে গল্পের ধারার মধ্যে প্রবেশ করে কখন নিজেকে ভুলে গেল তা জানতে পারেনি। এমন সময় যোগমায়া ডাকলেন বেড়াতে যেতে। ওর উৎসাহ হলো না। যোগমায়া একটা চৌকি টেনে লাবণ্যর সামনে বসলেন। দীপ্ত চোখ তার মুখে রেখে বললেন, সত্যি করে বলো দেখি লাবণ্য, তুমি কি অমিতকে ভালোবাসো? লাবণ্য তাড়াতাড়ি উঠে বসে বললে, এমন কথা কেন জিজ্ঞাসা করছো কর্তামা? যদি না ভালোবাসো ওকে স্পষ্ট করেই বলো না কেন? নিষ্ঠুর তুমি। ওকে যদি না চাও তবে ওকে ধরে রেখো না। লাবণ্যর বুকের ভিতরটা ফুলে ফুলে উঠল, মুখ দিয়ে কথা বেরোলো না। এইমাত্র যে দশা ওর দেখে এলুম, বুক ফেটে যায়। এমন ভিক্ষুকের মতো কার জন্য এখানেও পড়ে আছে? ওর মতো ছেলে যাকে চায় সে যে কত বড় ভাগ্যবতী তা কি একটুও বুঝতে পারো না? চেষ্টা করে রুদ্ধ কণ্ঠের বাধা কাটিয়ে লাবণ্য বলে উঠল, আমার ভালোবাসবার কথা জিজ্ঞাসা করছো কর্তামা? আমি তো ভেবে পাইনি আমার চেয়ে ভালোবাসতে পারে পৃথিবীতে এমন কেউ আছে। ভালোবাসায় আমি যে মরতে পারি। এতদিন যা ছিলাম সব যে আমার লুপ্ত হয়ে গেছে। এখন থেকে আমার আর এক আরম্ভ। এই আরম্ভের শেষ নেই। আমার মধ্যে এই যে কত আশ্চর্য সে আমি কাউকে কেমন করে জানাবো? আর কেউ কি এমন করে চেনেছে? যোগমায়া অবাক হয়ে গেলেন। চিরদিন দেখে এসেছেন লাবণ্যর মধ্যে গভীর শান্তি। এত বড় দুঃসহ আবেগ কোথায় এতদিন লুকিয়েছিল? তাকে আস্তে আস্তে বললেন, মা লাবণ্য, নিজেকে চাপা দিয়ে রেখো না। অমিত অন্ধকারে তোমাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। সম্পূর্ণ করে তার কাছে তুমি আপনাকে জানাও। একটুও ভয় করো না। যে আলো তোমার মধ্যে জ্বলেছে সে আলো যদি তার কাছেও প্রকাশ পেত তাহলে তার কোনো অভাব থাকতো না। চলো মা, এখনই চলো আমার সঙ্গে। দুজনে গেলেন অমিতর বাসায়। দ্বিতীয় সাধনা। তখন অমিত ভিজে চৌকির উপরে একতাড়া খবরের কাগজ চাপিয়ে তার উপর বসেছে। টেবিলে এক দিস্তে ফুলস্ক্যাপ কাগজ নিয়ে তার চলছে লেখা। সেই সময় সে তার বিখ্যাত আত্মজীবনী শুরু করেছিল। কারণ জিজ্ঞাসা করলে বলে, সেই সময় তার জীবনটা অকস্মাৎ তার নিজের কাছে দেখা দিয়েছিল নানা রঙে। বাদলের পরদিনকার সকালবেলায় শিলং পাহাড়ের মতো। সেদিন নিজের অস্তিত্বের একটা মূল্য সে পেয়েছিল। সে কথাটা প্রকাশ না করে সে থাকবে কি করে? অমিত বলে, মানুষের মৃত্যুর পরে তার জীবনী লেখা হয়। তার কারণ, একদিকে সংসারে সে মরে, আর একদিকে মানুষের মনে সে নিবিড় করে বেঁচে ওঠে। অমিতর ভাবখানা এই যে, শিলংয়ে সে যখন ছিল তখন একদিকে সে মরেছিল, তার অতীতটা গিয়েছিল মরীচিকার মতো মিলিয়ে। তেমনি আর একদিকে সে উঠেছিল তীব্র করে বেঁচে। পিছনের অন্ধকারের উপরে উজ্জ্বল আলোর ছবি প্রকাশ পেয়েছে। এই প্রকাশের খবরটা রেখে যাওয়া চাই, কেননা পৃথিবীতে খুব অল্প লোকের ভাগ্যে এটা ঘটতে পারে। তারা জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত একটা প্রদোষ ছায়ার মধ্যেই কাটিয়ে যায়, যে বাদুড় গুহার মধ্যে বাসা করেছে তারই মতো। তখন অল্প অল্প বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়াটা গেছে থেমে, মেঘ এসেছে পাতলা হয়ে। অমিত চৌকি ছেড়ে উঠে দাঁড়িয়ে বললে, এ কি অন্যায় মাসিমা? কেন বাবা, কি করেছি? আমি যে একেবারে অপ্রস্তুত। শ্রীমতী লাবণ্য কি ভাববেন? শ্রীমতী লাবণ্যকে একটু ভাবতে দেওয়াই তো দরকার। যা জানবার সবটাই যে জানা ভালো। এতে শ্রীযুক্ত অমিতের এত আশঙ্কা কেন? শ্রীযুক্তের যা ঐশ্বর্য সেইটাই শ্রীমতীর কাছে জানবার, আর শ্রীহীনের যা দৈন্য সেইটে জানাবার জন্যই আছো তুমি আমার মাসিমা।
এমন ভেদ বুদ্ধি কেন বাছা? নিজের গরজেই ঐশ্বর্য দিয়েই ঐশ্বর্য দাবি করতে হয়, আর অভাব দিয়ে চাই আশীর্বাদ। মানব সভ্যতায় লাবণ্য দেবীরা জাগিয়েছেন ঐশ্বর্য, আর মাসিমারা এনেছেন আশীর্বাদ। দেবীকে আর মাসিমাকে একাধারেই পাওয়া যেতে পারে অমিত, অভাব ঢাকবার দরকার হয় না। এর জবাব কবির ভাষায় দিতে হয়। গদ্যে যা বলি সেটা স্পষ্ট বোঝাবার জন্যে ছন্দের ভাষ্য দরকার হয়ে পড়ে। ম্যাথু আর্নল্ড কাব্যকে বলেছেন ক্রিটিসিজম অফ লাইফ। আমি কথাটাকে সংশোধন করে বলতে চাই লাইফস কমেন্টারি ইন ভার্স। অতিথি বিশেষকে আগে থাকতে জানিয়ে রাখি, যেটা পড়তে যাচ্ছি সে লেখাটা কোনো কবি সম্রাটের নয়। পূর্ণ প্রাণে চাবার যাহা, রিক্ত হাতে চাসনে তারে, সিক্ত চোখে যাসনে দ্বারে। ভেবে দেখবেন, ভালোবাসাই হচ্ছে পূর্ণতা। তার যা আকাঙ্ক্ষা সে তো দরিদ্রের কাঙালপনা নয়। দেবতা যখন তার ভক্তকে ভালোবাসেন তখনই আসেন ভক্তের দ্বারে ভিক্ষা চাইতে। রত্নমালা আনবি যাবে, মাল্য বদল তখন হবে, পাতবি কি তোর দেবীর আসন, শূন্য ধুলায় পথের ধারে। সেই জন্যই তো সম্প্রতি দেবীকে একটু হিসেব করে ঘরে ঢুকতে বলেছিলাম। পাতবার কিছুই নেই তো পাতবো কি? এই ভিজে খবরের কাগজগুলো। আজকাল সম্পাদকী কালির ডাককে সবচেয়ে ভয় করি। কবি বলছেন, ডাকবার মানুষকে ডাকি যখন জীবনের পেয়ালা উছলে পড়ে, তাকে তৃষ্ণার শরিক হতে ডাকিনে। পুষ্প উদার চৈত্র বনে, বক্ষে ধরিস নিত্য ধনে, লক্ষ্য শিখায় জ্বলবে যখন দীপ্ত প্রদীপ অন্ধকারে। মাসিদের কুলে জীবনের আরম্ভেই মানুষের প্রথম তপস্যা দারিদ্র্যের, নগ্ন সন্ন্যাসীর স্নেহ সাধনা। এই কুটিরে তারই কঠোর আয়োজন। আমি তো ঠিক করে রেখেছি এই কুটিরের নাম দেব মাস্তুত বাংলো। বাবা, জীবনের দ্বিতীয় তপস্যা ঐশ্বর্যের, দেবীকে বাঁ পাশে নিয়ে প্রেম সাধনা। এ কুটিরেও তোমার সে সাধনা ভিজে কাগজে চাপা পড়বে না। বর পায়নি বলে নিজেকে ভোলাচ্ছ, মনে মনে নিশ্চয়ই জানো পেয়েছ। এই বলে লাবণ্যকে অমিতর পাশে দাঁড় করিয়ে তার ডান হাত অমিতর ডান হাতের উপর রাখলেন। লাবণ্যর গলা থেকে সোনার হারগাছি খুলে তাই দিয়ে দুজনের হাত বেঁধে বললেন, তোমাদের মিলন অক্ষয় হোক। অমিত লাবণ্য দুজনে মিলে যোগমায়ার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। তিনি বললেন, তোমরা একটু বসো, আমি বাগান থেকে কিছু ফুল নিয়ে আসি গে। বলে গাড়ি করে ফুল আনতে গেলেন। অনেকক্ষণ দুজনে খাটিয়াটার উপরে পাশাপাশি চুপ করে বসে রইল। একসময় অমিতর মুখের দিকে মুখ তুলে লাবণ্য মৃদুস্বরে বললে, আজ তুমি সমস্ত দিন গেলে না কেন? অমিত উত্তর দিলে, কারণটা এত বেশি তুচ্ছ যে আজকের দিনে সে কথাটা মুখে আনতে সাহসের দরকার। ইতিহাসে কোনোখানে লেখে না যে হাতের কাছে বর্ষাতি ছিল না বলে বাদলার দিনে প্রেমিক তার প্রিয়ার কাছে যাওয়া মুলতবি রেখেছে। বরঞ্চ লেখা আছে সাঁতার দিয়ে অগাধ জল পার হওয়ার কথা। কিন্তু সেটা অন্তরের ইতিহাস। সেখানকার সমুদ্রে আমিও কি সাঁতার কাটছি না ভাবছ? সে অকুল কোন কালে কি পার হব? ফর we are bound where mariner has not yet dared to go, and we will risk the ship, ourselves and all. আমরা যাব যেখানে কোনো যায়নি নেই সাহস করি। ডুবি যদি তো ডুবি না কেন, ডুবুক সবই, ডুবুক তরি। বন্যা, বন্যা, আমার জন্যে আজ তুমি অপেক্ষা করেছিলে? হ্যাঁ মিতা, বৃষ্টির শব্দে সমস্ত দিন যেন তোমার পায়ের শব্দ শুনেছি। মনে হয়েছে
কত অসম্ভব দূর থেকে যে আসছো তার ঠিক নেই। শেষকালে তো এসে পৌঁছলে আমার জীবনে। বন্যা, আমার জীবনের মাঝখানটিতে ছিল এতকাল তোমাকে না জানার একটা প্রকাণ্ড কালো গর্ত। ওইখানটা ছিল সবচেয়ে কুশ্রী। আজ সেটা কানা ছাপিয়ে ভরে উঠল। তারই উপরে আলো ঝলমল করে সমস্ত আকাশের ছায়া পড়ে। আজ সেইখানটাই হয়েছে সবচেয়ে সুন্দর। এই যে আমি ক্রমাগতই কথা কয়ে যাচ্ছি, এ হচ্ছে ওই পরিপূর্ণ প্রাণ সরোবরের তরঙ্গধ্বনি। একে থামায় কে? মিতা, মিতা, তুমি আজ সারাদিন কি করছিলে? মনের মাঝখানটাতে তুমি ছিলে, একেবারে নিস্তব্ধ। তোমাকে কিছু বলতে যাচ্ছিলাম। কোথায় সেই কথা? আকাশ থেকে বৃষ্টি পড়ছে আর আমি কেবলই বলেছি, কথা দাও, কথা দাও। Oh, what is this? Mysterious and uncapturable bliss that I have known, yet seems to be simple as breath and easy as a smile and older than the earth. এ কি রহস্য, এ কি আনন্দ রাশি! জেনেছি তাহারে, পাইনি তবুও পেয়ে, তবু সে সহজে প্রাণে উঠে নিঃশ্বাসী। তবু সে সরল যেন রে সরল হাসি, পুরানো সে যেন এই ধরনীর চেয়ে। বসে বসে ওই করি, পরের কথাকে নিজের কথা করে তুলি। সুর দিতে পারতুম যদি, তবে সুর লাগিয়ে বিদ্যাপতির বর্ষার গানটাকে সম্পূর্ণ আত্মসাৎ করতুম। বিদ্যাপতি কহে कैसे गुआयो भी हरि बिने दिन रातिया। যাকে না হলে চলে না, তাকে না পেয়ে কি করে দিনের পর দিন কাটবে? ঠিক এই কথাটা সুর পাই কোথায়? উপরে যেয়ে কখনো বলি কথা দাও, কখনো বলি সুর দাও। কথা নিয়ে সুর নিয়ে দেবতা নেমেও আসেন, কিন্তু পথের মধ্যে মানুষ ভুল করেন, খামোখা আর কাউকে দিয়ে বসেন। হয়তোবা হয়তোবা তোমাদের ওই রবি ঠাকুরকে। লাবণ্য হেসে বললে, রবি ঠাকুরকে যারা ভালোবাসে তারাও তোমার মতো এত বারবার করে তাকে স্মরণ করে না। বন্যা, আজ আমি বড় বেশি বকছি না? আমার মধ্যে বকুনির মনসুন নেমেছে। ওয়েদার রিপোর্ট যদি রাখো তো দেখবে এক এক দিনে কত ইঞ্চি পাগলামি তার ঠিক নেই। কলকাতায় যদি থাকতুম, তোমাকে নিয়ে টায়ার ফাটাতে ফাটাতে মোটরে করে একেবারে মোরাদাবাদে দিতুম দৌড়। যদি জিজ্ঞাসা করতে মোরাদাবাদে কেন, তার কোনোই কারণ দেখাতে পারতুম না। বান যখন আসে তখন সে বকে, ছোটে, সময়টাকে হাসতে হাসতে ফেনার মতো ভাসিয়ে নিয়ে যায়। এমন সময় ডালিতে ভরে যোগমায়া সূর্যমুখী ফুল আনলেন। বললেন, মা লাবণ্য, এই ফুল দিয়ে আজ তুমি ওকে প্রণাম করো। এটা আর কিছু নয়, একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণের ভিতরকার জিনিসকে বাইরে শরীর দেবার মেয়েলি চেষ্টা, দেহকে বানিয়ে তোলবার আকাঙ্ক্ষা ওদের রক্তে মাংসে। আজ কোনো এক সময়ে অমিত লাবণ্যকে কানে কানে বললে, বন্যা, একটি আংটি তোমাকে পরাতে চাই। লাবণ্য বললে, কি দরকার মিতা? তুমি যে আমাকে তোমার এই হাতখানি দিয়েছ, সে কতখানি দেয়া তা ভেবে শেষ করতে পারিনি। কবিরা প্রিয়ার মুখ নিয়েই যত কথা হয়েছে, কিন্তু হাতের মধ্যে প্রাণের কত ইশারা, ভালোবাসার যত কিছু আদর, যত কিছু সেবা, হৃদয়ের যত দরদ, যত অনির্বচনীয় ভাষা, সব যে ওই হাতে। আংটি তোমার আঙুলটিকে জড়িয়ে থাকবে আমার মুখের ছোট একটি কথার মতো। সে কথাটি শুধু এই, পেয়েছি।
আমার এই কথাটি সোনার ভাষায়, মানিকের ভাষায় তোমার হাতে থেকে যাক না। লাবণ্য বললে, আচ্ছা তাই থাক। কলকাতা থেকে আনতে দেব। বলো, কোন পাথর তুমি ভালোবাসো? আমি আমি কোনো পাথর চাইনি, একটি মাত্র মুক্ত থাকলেই হবে। আচ্ছা, সেই ভালো। আমিও মুক্ত ভালোবাসি।